ওয়েলকাম স্টুডেন্ট, সাকসেস লার্নিং একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগত। তো আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটি যেমন বোর্ড এক্সামেতেও খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও আমাদের বিভিন্ন যে কম্পারেটিভ এবং এন্ট্রান্স এক্সাম হয় সেখানেও এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর ছোট ছোট প্রশ্ন আছে। ঠিক আছে, তো আজ আমরা পরিমাপ, ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিমাপ নিয়ে আলোচনা করব। ভৌত রাশি কি, কয় প্রকার, তাদের মধ্যে পার্থক্য কি আছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর যারা ভৌতবিজ্ঞান সাবজেক্টটিকে তোমরা ভয় পাও, ঠিক আছে, তো তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই চেক করে নাও। আমাদের চ্যানেলে আমরা এরকম ভৌতবিজ্ঞানের অনেক চ্যাপ্টার নিয়ে খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ এবং খুব বেসিক একদম জিরো লেভেল থেকে আলোচনা করেছি। তোমরা যদি প্রত্যেকটি ভিডিও দেখো তাহলে তোমাদের যে ভয় সেটা অবশ্যই দূর হয়ে যাবে। তো চলো তাহলে পরিমাপটা নিয়ে আমরা একদম খুব সহজ ভাষায় এবং জিরো লেভেল থেকে আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, তোমরা ভাবো যে তুমি দোকানে গেছো, এবার দোকানে গিয়ে তুমি বলছো দোকানদারকে যে আমাকে চাল দাও, তাহলে দোকানদার তোমায় কি বলবে? কতটুকু চাল দাও, তাই তো? তাহলে এই কতটুকু এটা বোঝাতে গেলে তোমাকে কি একটা একটা সংখ্যা লাগবে এবং একটি একক লাগবে। এটি হলো পরিমাপ, আর এটি হচ্ছে ভৌতবিজ্ঞানের বা পদার্থবিদ্যার প্রথম ধাপ। ঠিক আছে, এবার ধরো যে আমরা প্রাচীন প্রাচীনকালে আমরা কি করতাম? প্রাচীনকালে আমরা কোনো জিনিস যখন দেয়া নেওয়ার মাধ্যমে আমরা জিনিসটাকে কিনতাম বা মাপ করতাম। ঠিক আছে, আদান প্রদান প্রথার মাধ্যমে বা হাতের মাধ্যমে মাপ করে আমরা কাপড় কিনতাম। কিন্তু তুমি ভাবো যে এখানে যদি হাতের মাধ্যমে আমরা মাপ করে কাপড় আমরা কিনি তাহলে কি হবে? তাহলে কেউ কাপড় বেশি পেয়ে যাবে, আবার কেউ কাপড় কম পেয়ে যাবে। তাই এই সিস্টেমটাকে পুরোপুরি নির্দিষ্ট করার জন্য আমাদের পরিমাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার তোমরা মনে করো যে যে তোমার বাড়িতে তোমার ভাই আছে, সে খুব আনন্দ পেয়েছে। ঠিক আছে, এবং আরেকটা ভাই সে খুব কষ্ট পেয়েছে। তাহলে তোমরা কি কষ্ট বা আনন্দটাকে তোমরা কোনোভাবে মাপতে পারবে? পারবে না। তাহলে যেই সব জিনিসগুলিকে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে, প্রকৃতিতে যেসব জিনিসগুলো আছে তাদেরকে আমরা পরিমাপ করতে পারি, তাকেই আমরা কি বলি? ভৌত রাশি বলে থাকি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যে প্রকৃতিতে যেসব জিনিসগুলো আছে যাদেরকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি, তাদেরকে আমরা কি বলে থাকি? ভৌত রাশি বলে থাকি। ঠিক আছে, এবার ভৌত রাশির উদাহরণ বিভিন্ন রকম হতে পারে। যেমন তোমাকে ধরো একটা আম, এক বস্তা চাল দিয়ে দেওয়া হলো, তুমি সেটার ওজন মেপে বলতে পারবে যে কত। তাহলে সেই যে তুমি চালটা মাপলে সেটা আমরা কি বলে থাকি? যে এক বস্তা চালটা মাপলে সেটা হচ্ছে, সেই রাশিটার নাম কি? সেটা হচ্ছে ভর। সেটাকে আমরা কি বলে থাকবো? না, বলবো ভর। আবার ধরো তোমাকে বললো তুমি কতক্ষণ ধরে এখানে বসে আছো, তুমি বললে 1 ঘন্টা ধরে বসে আছি, সেই যে রাশিটা তুমি বললে সেটা হচ্ছে কি? সময়। সেরকম ভাবেই আমাদের কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হলে দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি আমরা রাশিগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার আমরা যে পরের যেটা নিয়ে আলোচনা করবো যে ভৌত রাশি কয় প্রকারের। ভৌত রাশি কয় প্রকারের? ভৌত রাশি দেখো, আমাদের ভৌত রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি? স্কেলার রাশি, আর একটা কি? ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আমরা জানবো যে স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি আমাদের কাদের বলবো? যাদের শুধুমাত্র একটা মান দিয়েই প্রকাশ করা যায়, ঠিক আছে, যাদের কোনো দিক দিয়ে প্রকাশ করার প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। যেমন আমাদের উদাহরণ দৈর্ঘ্য। তুমি দৈর্ঘ্য কিছু মাপলে কি করো? কি বলো? বলো যে আমাকে 5 মিটার দড়ি দাও, বা 10 কিলোমিটার দূরে আছে, তাই তো? এগুলো বলো। তাহলে এখানে কি তোমরা কোনো দিক নির্দেশ করছো যে 5 মিটার এই দিকে যাচ্ছে? এরকম তো কোনো দিক নির্দেশ করো না, তাহলে এর ক্ষেত্রে শুধু মান আছে, কোনো দিক নেই। আর ঠিক ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি তাদেরকে বলবে যাদের মান এবং দিক দুটোই আছে। যেমন সরণ। সরণের ক্ষেত্রে কি হচ্ছে? একটা বস্তু এখানে উপস্থিত আছে, সেই বস্তুটি সরে গেছে, ধরো সরে গিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছে। সে প্রথম ধরো 0 সেন্টিমিটার এই জায়গায় ছিল এবং সরে গিয়ে তোমার 5 সেন্টিমিটার গেছে। তো তাহলে তোমার এখানে টোটাল যে সরণটা হয়েছে তাহলে কত? এই পরিমাণটা সরণ হয়েছে, তাই তো? সে সরেছে। তাহলে তার সঙ্গে আমাকে একটা কিন্তু কি করতে হবে? একটা আমাকে মান তো আমি পেয়ে গেলাম যে 5 সেন্টিমিটার, কিন্তু একটা এর দিকও আছে, সে কোন দিকে সরেছে সেটাকে প্রকাশ করতে গেলে তাহলে তোমাকে এই দিকে একটা দিক বলতে হবে। তাহলে ইস্ট সরেছে, ওয়েস্ট, যেদিকে সরেছে সেদিকে দিকটা তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি দেখতে পেলে? আমাকে দিকটাও বলতে হলো এবং মানটাও বলতে হলো। তাহলে এটা একরকম কি হলো? ভেক্টর রাশি। দেখো, তাহলে প্রথমে যেটা আমি বলেছিলাম যে স্কেলার রাশি, যে সব রাশির কেবল মান আছে, ঠিক আছে, কিন্তু কোনো দিক
বা অভিমুখ নেই তাদের আমরা কি বলে থাকি? স্কেলার রাশি বলে থাকি। তোমাদের এক্সামে কিরকম প্রশ্ন পড়ে বলো তো? এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, ভর, সময়, আয়তন, কার্য, শক্তি, দৈর্ঘ্য। ঠিক আছে? এই যে এইগুলো ধরো তো হট করে একটা প্রশ্ন করে দিল যে আয়তন কি রাশি? ঠিক আছে? 4টে অপশন দিয়ে দেবে, বলবে কোন রাশি তোমাকে ভেবে বলতে হবে। বা বলবে ভর কোন রাশি? ঠিক আছে? একটা কোশ্চেন করে দেবে, তোমাকে বললো কি রাশি, তোমাকে সেটা বলতে হবে। তো এই যে এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখো যে ভর, সময়, আয়তন, দৈর্ঘ্য, শক্তি, কার্য, আয়তন। ঠিক আছে? এই যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা যে উদাহরণ বলছি যে রাশিগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রাশি কি? স্কেলার রাশি। ঠিক আছে? আমি আরেকবার রিপিট করছি, যেসব রাশির শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলা হয়। এবং উদাহরণ কি? ভর, সময়, আয়তন, দৈর্ঘ্য। ঠিক আছে? এবং আরো তুমি দেখতে পাচ্ছ যে কার্য, শক্তি, এগুলো কি? স্কেলার রাশি। এবং আমি ভেক্টর রাশিও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ভেক্টর রাশি কি। দেখো, মান ও দিক দুই আছে, তাকে আমরা কি বলে থাকি? ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশির ক্ষেত্রে আমি তোমায় কি বলবো যে উদাহরণটা খুব ভালো করে দেখে নাও, উদাহরণগুলো মনে রাখতে হবে। এখানেও সেম ভাবে প্রশ্ন আসবে যে কি, একটা বলে দিলে এইটা বল কি রাশি, ওজন কি রাশি। ঠিক আছে? তোমরা ভর আর ওজনের মধ্যে একটা পার্থক্য আছে সেটা অবশ্যই জানো। ঠিক আছে? সেটা তোমাদের জেনে রাখতে হবে। ভরের ক্ষেত্রে যে কোনো বস্তুর মধ্যে যে জড় পদার্থ দিয়ে বস্তুটা গঠিত হয় তাকে ভর বলে। তার সঙ্গে আবার তোমরা জানো ভেক্টর রাশি গুলিয়ে ফেলো না। ওজন, ওজন তাকেই বলবো যে মাধ্যাকর্ষণ শক্তির টানে কোনো বস্তুর উপর যে বল কাজ করে তাকে বলা হয় হচ্ছে ওজন। যেমন এই একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, এই পৃষ্ঠে আছে, এর উপর যে একটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে সেটাকে আমরা ওজন বলবো। ঠিক আছে? ওর জন্য যে বলটার মধ্যে কাজ হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ওজন বলবো। ঠিক আছে? এই যে ওজন নামটা আমরা বলবো। এবং উদাহরণটা তোমাদের দেখে নিতে হবে কি কি উদাহরণ আছে। বল, সরণ, ওজন, ত্বরণ, সবকিছুর কিন্তু দিক আছে। ঠিক আছে? বেগ, এই এই যে উদাহরণগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। উদাহরণগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন দিয়ে দেবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা পার্থক্যটা দেখে নিলাম, মানে কাকে বলে সেগুলো দেখে নিলাম। এবার ধরো আমরা এরপর কি করব, যে এর পার্থক্যটা দেখে নেব। প্রথম পার্থক্য তোমরা বুঝে গেছো যে কি হবে, মান আর দিক ভেক্টর রাশির আছে কিন্তু স্কেলার রাশির নেই, তাই তো? দেখো প্রথম পার্থক্যটা ওইটাই লেখা আছে, মান আর দিকের পার্থক্য। যোগ বিয়োগের পার্থক্য, যোগ বিয়োগের পার্থক্য দেখো এখানে একটা আমি ছোটভাবে একটা তোমাদের জিনিস এখানে বুঝিয়ে দিই। ধরো তোমাকে বলা হলো তুমি চাল কিনতে গেছো, চাল কিনতে গেছো, তোমাকে বলা হলো যে প্রথমে তুমি 20 কেজি চাল কিনেছো। ঠিক আছে? এবার তুমি তারপরে আরো 10 কেজি চাল কিনলে। কত চাল কিনলে? 10 কেজি চাল কিনলে। তাহলে এর যদি আমি যোগ করি কত পাবো? 30 কেজি, তাই তো? ঠিক। তাহলে এর শুধু আমি একটা মান পেলাম, এর কোনো দিক নেই, তাহলে একটা স্কেলার রাশির আমি কি করলাম? যোগ করলাম। ঠিক আছে? এটা আমি স্কেলার রাশির যোগ করলাম। এবার আমি ধরো এখানে আমি ভেক্টর রাশির যোগ করছি। ভেক্টর রাশির ক্ষেত্রে ধরো আমি সরণটাকে নিয়ে আমি যোগ করছি। ঠিক আছে? আচ্ছা, ধরো একটা বস্তু এইখানে ছিল। ঠিক আছে? সেই বস্তুটা এই দিকে যাওয়া শুরু করলো, একটা দিক দিয়ে ধরো 10 কিলোমিটার গেল এই দিকে। ঠিক আছে? সে তারপরে মনে করো এই জায়গাটা থেকে আরো 5 কিলোমিটার ধরো গেল, সে ধরো আরো 5 কিলোমিটার ধরো এই দিকে গেল, সেম দিকেই গেল। ঠিক আছে? আরো কত গেল? 5 কিলোমিটার গেল। এবার বস্তুটা বলছে যে এই দিকে গেল 5 কিলোমিটার আরো গেল, তাহলে তোমার এখন এ কতটা গেল, তার সরণ কতটা হয়েছে? 15। ঠিক আছে? এবার তুমি মনে করো সেই বস্তুটি যেখানে ছিল তার উল্টো দিকে, ঠিক আছে, তার উল্টো দিকে সে 10 কিলোমিটার ব্যাক করলো। ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো যে তাহলে এখন বস্তুটা তো এখানে আছে, বস্তুটা তো এখান থেকে শুরু করে এখানে আছে, তাহলে তার সরণ কত? তুমি এটা বলতে পারো যে 10, 5 আর 10 টাকার জন্য কি হলো, সে এই দিকে গেল, এখান থেকে এখানে গেল, যার পর কত হলো? 15। সে এবার এই পজিশন থেকে 10 কিলোমিটার এসেছে, তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে কত উত্তর হবে? 5 কিলোমিটার। তাহলে তুমি বুঝতে পারলে এর ক্ষেত্রে আমি সেম জিনিস ওজন করলাম, তার জন্য যোগ হয়ে গেল, কিন্তু এই বস্তুটা কিন্তু যাচ্ছে, এখানেও যোগ হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দিক থাকার জন্য
এটা হচ্ছে তোমার এখানে একটা উদাহরণ তোমরা পেলে। বুঝতে পেরেছো? তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা কি পার্থক্য একটা বুঝতে পারলে। এটা সাধারণ অবস্থায় এটা বীজগাণিতিক যে নিয়ম সেই নিয়মে চলে, কিন্তু এটা বীজগাণিতিক নিয়মের উপর চলে না, দিকের উপর নির্ভর করে তারপরে এটাকে আমরা নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো তুমি একটা স্কেলার রাশি আছে, স্কেলার রাশি দুটোকে তুমি গুণ করবে, ঠিক আছে? গুণ করলে সেটা সবসময়ই স্কেলার রাশি হবে, ঠিক আছে? কিন্তু ভেক্টর ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে, তুমি যদি দুটো ভেক্টর রাশির গুণ করো, ঠিক আছে, সেটা স্কেলার রাশিও হতে পারে বা ভেক্টর রাশিও হতে পারে, ঠিক আছে? এটা একটা উদাহরণ হয়ে গেল। আর একটা উদাহরণ কি, যে তুমি যখন কোনো স্কেলার রাশিকে প্রকাশ করো, কোনো দিকের দরকার হয় না, কোনো দিক বা অভিমুখ তোমাকে চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয় না, শুধু তুমি মানটাকে লিখে দিলে তোমার হয়ে গেল। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে তোমাকে তার মানটাকে দেখাতে হয়, যে এই দিকে যাচ্ছে বা ওই দিকে যাচ্ছে, একটা দিক তোমাকে নির্দেশ করতে হবে যে তীর চিহ্নের মাধ্যমে, তখনই সেটা কি বুঝবে, ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? তাহলে এটা এখানটা পুরো ক্লিয়ার, যে তোমাদের উদাহরণটা এখানে যেটা সেটা তাহলে ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো আমি এটা আগেই তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি যে যোগের নিয়ম, এই যে এই জিনিসটা দেখো তোমাদের এখানে আমি বোঝালাম স্কেলার রাশির ক্ষেত্রে কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আমরা দেখব যে ভৌত রাশির একক। কি দেখব? ভৌত রাশির একক দেখব। ধরো আমি স্টার্টিং এই তোমাদের একটা জিনিস আমি বলেছি যে ধরো তুমি বাজারে গেলে, গিয়ে বললে আমাকে 5 হাত কাপড় দাও, ঠিক আছে? তোমার ভাইকে তোমার বাবা পাঠালো, তাকেও বললো 5 হাত কাপড় দাও। তাহলে কি দুজনের মানটা কি সমান হবে? তুমি এটা কি রাশি, আমি তোমাকে যেটা বোঝাচ্ছি যে দৈর্ঘ্য, একটা রাশি ভৌত রাশির মধ্যে একটা পর্যায়ে দৈর্ঘ্য, সেটা নিয়ে বোঝাচ্ছি। তো সেই রাশিটির জন্য কি তোমরা দুজনেই কি সমান কাপড় তুমি কিনে আনতে পারবে? নিশ্চয়ই পারবে না তো। কারণ তোমার ভাইয়ের হাতটা ছোট হলে তাহলে মাপটা তার ক্ষেত্রে কি হবে, কম হয়ে যাবে কাপড়টা, আর তোমার ক্ষেত্রে কি হবে, কাপড়টা বড় হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে সমস্যাটা দূর করার জন্য আমাদের কি করা হয়েছে, আমাদের একটি নির্দিষ্ট মানে মানকে আমরা কি করেছি, নির্দিষ্ট মানকে আমরা প্রমাণ মান ধরে ওই সমজাতির যে রাশিগুলো আছে, ঠিক আছে, সমজাতির যে রাশিগুলো আছে তাদেরকে আমরা পরিমাপ করি, ঠিক আছে? তাকেই বলা হয় ভৌত রাশির একক। দেখো স্ক্রিনে দেখো সেম জিনিসটাই লেখা আছে, কোনো ভৌত রাশি পরিমাপের জন্য ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে জাতীয় রাশিগুলির পরিমাপ করা হয়, এই নির্দিষ্ট পরিমাণকেই ওই রাশির একক বলা হয়, ঠিক আছে? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সমজাতীয় রাশিগুলির পরিমাপ করা হয়, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য, ঠিক আছে? যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরো তুমি যদি দেখো যে 1 সেন্টিমিটার, তোমার মাথায় একটা নির্দিষ্ট মান আসবে, যেটা তুমি এখানে 1 সেন্টিমিটার হিসাবে গণ্য করছো, সেম 1 সেন্টিমিটার তোমার কি হবে, আমেরিকাতে গেলেও কি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটারই হবে। এরকম হয়ে যাবে না যে আমেরিকায় 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, হবে না তো। তাহলে এটা কি হলো, তাহলে একটা নির্দিষ্ট মান আমরা দৈর্ঘ্যের জন্য, যে দৈর্ঘ্য যে রাশিটা তার জন্য আমরা প্রমাণ মান ধরে নিয়েছি, তুমি যেখানেই যাও যেভাবেই যাও তোমাকে এর মানটা একই দেওয়া হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার দেখো যে এককের প্রয়োজনীয়তা, তাহলে এককের প্রয়োজনীয়তা তাহলে কি কি হতে পারে, ঠিক আছে? এককের প্রয়োজনীয়তা, ঠিক আছে? তার আগে আমরা দেখে নিই যে আমরা তাহলে কিভাবে পরিমাপের যে সূত্র, কিভাবে পরিমাপের সূত্রটা কি আছে। দেখো পরিমাপের সূত্র কি হয়, যে আমি যে বলি যে 5 কেজি বা 5 সেন্টিমিটার, তোমরা দেখো যদি আমরা বলি 5 কেজি, ঠিক আছে, তাই তো? এইটা কি একক, আর এটা কি একটা সংখ্যা মান, তাই তো? তাহলে এই দুটোকে গুণ করলে আমরা কি করছি, এককের পরিমাপ করছি। তাহলে এইটাই সূত্র, তাই লেখা আছে, কিন্তু খুবই সহজভাবে লেখা আছে। দেখো রাশিটির সংখ্যামান এবং ব্যবহৃত একক। দেখো এককের প্রয়োজনীয়তা আমি স্টার্টিং এ বলেছি কি কেন প্রয়োজন হবে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে প্রথমে বলেছি যে যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম একটা প্রথমে যখন স্টার্ট করি তখন একটা উদাহরণ দিয়েছিলাম যে চালের উদাহরণ দিয়েছিলাম। তো তুমি গিয়ে যদি বলো যে আমাকে 5 বলে তুমি একটা চাল চাইছো, তাহলে তুমি কি চাইছো, 5 সেন্টিমিটার, 5 কেজি, কি চাইছো, দৈর্ঘ্য চাইছো না ভর চাইছো, সেগুলো বুঝতে পারবো না, একক ছাড়া আমরা বুঝতে পারবো না যে কি চাইছো তুমি। 5 বললে কেউ কিছু দেবে না, তাই তো? তেমনই ধরো এককের ক্ষেত্রে কি হয়, আমরা পার্থক্য বুঝতে পারি। ধরো একটা সমজাতীয় রাশি, যেমন দৈর্ঘ্য, তুমি বলে 5 মিটার,
আরেকজন হলো 5 কিলোমিটার। তাহলে তোমরা তাদের মধ্যে কি পার্থক্যটা বুঝতে পারবে, যে কতটা ডিস্টেন্সের বা দৈর্ঘ্যের পার্থক্যটা সেটা বুঝতে পারবে। তাহলে সেইটা আমরা এখান থেকে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম যে এইগুলো আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হচ্ছে আমাদের এখানে নির্দিষ্টভাবে আমাদের হেল্প করে, ঠিক আছে? এবার ধরো যে একটা একক, তার কিছু নির্দিষ্ট না বৈশিষ্ট্য থাকবে, তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলো একটা একককে মানে ভৌত রাশির একককে মেনে চলতে হবে। সেটা কি? সুনির্দিষ্ট হতে হবে প্রথমত, যে সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট হতে হবে। যেমন 1 সেন্টিমিটার ইজিক্যাল টু যে পরিমাপটা আমরা স্কেলে দেখি সেটার মানটা যেন সব জায়গায় সমান হয়, ঠিক আছে? দেখো সুনির্দিষ্ট হতে হবে, একটি নির্দিষ্ট মান থাকতে হবে, বোঝা গেছে? অপরিবর্তনশীল, ধরো তুমি আহ, আজ যেটা যেটা ধরো যে মানটা সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে, সময় চেঞ্জের সময় যেন সেটা চেঞ্জ না হয়, ঠিক আছে? বা ধরো তুমি স্থান পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে গেল, সেটা যেন না হয়। স্থান, সময়, দেখো সময়, স্থান, আবহাওয়ার সঙ্গে যেন সেটা পরিবর্তন যেন না হয়ে যায়, ঠিক আছে? তারপর কি বলছে? পুনরুৎপাদনযোগ্য, ঠিক আছে? এমন একটা মান তৈরি করতে হবে যেটাকে আমরা আবার তৈরি করতে পারবো, এককটা যে বানাবো সেটা যেন আবার তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? অবিনশ্বর, যার কোনো মানে শেষ হবে না আর কি, যেটা আর কি যেটা কোনোদিন নষ্ট হবে না, ঠিক আছে? আর সর্বজন মানে সবাইকে গ্রাহ্য, মানে সবাই যদি সেটাকে গ্রাহ্য হিসাবে মেনে নেয়, মানে আন্তর্জাতিক লেভেলেও বলো, যেন সবাই সেটাকে মানে, ঠিক আছে? মান্যতা তাকে আন্তর্জাতিক স্বীকৃতি তাকে পেতে হবে, মানে তাকে মান্যতা দিতে হবে যে হ্যাঁ এটা যেটা বলেছে এটা ঠিক আছে, এই সব কটা বৈশিষ্ট্য তারা মেনে চলেছে, ঠিক আছে? এবার আসবো একটা দেখো গুরুত্বপূর্ণ খুবই ছোট একটা মানে জিনিস, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কি? এককবিহীন। এককবিহীন ভৌত রাশি কাকে বলে? এককবিহীন ভৌত রাশি হচ্ছে সেই এককগুলো যারা একই, ঠিক আছে, যারা একই রাশির, ঠিক আছে, অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত। যেমন ধরো তুমি উপরে দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ক্যান্সেল আউট হয়ে গেলে তারা হয়ে যায় এককবিহীন রাশি হয়ে যাবে। তাহলে এরকম একটা উদাহরণ ধরে রাখো, যেমন পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব। পারমাণবিক ভর সমান কি? পরমাণুর ভর বাই হাইড্রোজেন, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে দেখো দুটোই ভর, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে দুটো ভর কেটে গেলে সেটা হচ্ছে তোমার এককবিহীন হয়ে যাবে। দেখো সেটাই এখানে লেখা আছে, যেসব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা হয় তাদের কোনো একক থাকে না, ঠিক আছে, এদের এককবিহীন রাশি বলা হয়, ঠিক আছে? এবার যে উদাহরণটা তোমাকে দিলাম, দেখো এখানে ছবিতে সুন্দর করে দেখানো আছে, যে দেখো পরমাণুর ভর সমান কি? মৌলের একটি পরমাণুর ভর, তাহলে ভর একটা এক রকমের রাশি, এটা একই রাশি, ঠিক আছে? আবার একটি হাইড্রোজেন পরমাণুর ভর, সেটা একই একই রাশি, একই জাতের রাশি। এরকম নয় যে এটা ভর আর ওইটা হচ্ছে কোনো একটা সময়, এরকম নয়। তাহলে এরা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর কি হবে? ক্যান্সেল আউট কাটাকুটি হয়ে যাওয়ার পর তোমাদের রাশিটা এককবিহীন রাশি হয়ে যাবে। যখন তুমি পরমাণুর ভর যখন তুমি মানে বলবে তখন তার কোনো একক দেওয়ার দরকার নেই। একক দেওয়ার দরকার নেই মানে ধরুন কেজি লিখছো, এরকম ভাবে লেখার দরকার নেই তখন, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ব্যতিক্রমও আছে এর মধ্যে, ঠিক আছে, সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু কি তাদের একক আছে, সেটা কি? কোণ, ঘন কোণ, ঠিক আছে? এবার দেখো কোণ হচ্ছে কি? দৈর্ঘ্যের দুটি দৈর্ঘ্যের কিন্তু একক, দুটি দৈর্ঘ্যের মানে দুটি দৈর্ঘ্যের অনুপাত, একক বলছি না, অনুপাত। যেমন ধরো কোণ ইজিক্যাল টু হচ্ছে তোমার চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে? কিন্তু দেখো এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, কিন্তু তাদের একটা একক আছে, বুঝতে পারছো? আর সেম ভাবে হচ্ছে ঘনকোণ, এটা হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু তাদের কি আছে? একটা একক আছে, ঠিক আছে? সেই এককগুলো কি তাহলে দেখে নি। দেখো কোণ বললাম, দেখো দৈর্ঘ্য একক, চাপ বাই ব্যাসার্ধ, হঠাৎ একক কি আছে? রেডিয়ান। দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে রেডিয়ান, ঠিক আছে, এইটা তোমরা মনে রাখবে, অবশ্যই তোমরা এটাকে নোট করে নাও, ঠিক আছে? এটাকে তোমরা নোট করে নাও, খাতায় তোমরা নোট করে নাও, বা তোমরা যখন পিডিএফটি পাবে সেখান থেকেও তোমরা সেটা নোট করে নিতে পারো, ঠিক আছে? পিডিএফটি আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো অলরেডি, ঠিক আছে? অবশ্যই আমরা পিডিএফটিকে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো আর ঘনকোণ
এটি হচ্ছে ক্ষেত্রফল এবং দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ, ক্ষেত্রফল এবং দূরত্বের বর্গের অনুপাত। ঠিক আছে, তা সত্ত্বেও দেখো দৈর্ঘ্যেরই একক, তাহলে তা ক্ষেত্রেও এদের কি আছে, একক আছে। তাহলে একক কি আছে, এটা হচ্ছে একক হচ্ছে স্টেডিয়ান। এই দুটো জিনিসকে তোমরা ঠিক করে দেখে নাও। আচ্ছা, তোমাদের এতক্ষণ তো পড়ালাম, তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, ঠিক আছে? ধরো ওজন কি রকমের একক, কি রকমের রাশি, বলো তো? এটা ওজন কি রকমের রাশি আর ভর কি রকমের রাশি? তোমরা অবশ্যই যে প্রশ্নটা দুটো করলাম, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে তোমরা অ্যান্সারটা দেবে, ঠিক আছে? আর এই অ্যান্সারটা আমরা ভিডিও লাস্টে আমরা বলছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু পড়ানোর জিনিস নিয়ে আমি কিন্তু প্রশ্ন করলাম, একটু আগে আমরা বলে গেছি, ঠিক আছে? এবং আমি এটা সতর্ক করেছি যে এই দুটো জিনিস কিন্তু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। তো তোমরা অবশ্যই এটাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা করো, আমরা অবশ্যই যে লাস্টে যখন ভিডিওটি শেষ মুহূর্তে আমরা এই দুটো নিয়ে অ্যান্সারটা তোমাদের দিয়ে দেবো। ওকে, তাহলে বোঝা গেল ব্যতিক্রমে তাহলে তোমরা দুটো জিনিস পেলে, কি কি পেলে, কোণ পেলে আর হচ্ছে কি ঘনকোণ পেলে। আচ্ছা, দেখো এইগুলোর মধ্যে তোমাদেরকে কিছু জিনিস বলে রাখি, যে আমরা সাকসেস লার্নিং যে একাডেমি পক্ষ থেকে আমাদের শুধুমাত্র যে এরকম চ্যাপ্টার ওয়াইজ যে ডিসকাশন তা নয়, আমরা ধরো বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামের, যেমন জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে 2027 যারা দিতে চলেছো, তো তাদের অলরেডি ব্যাচের এনরোলমেন্ট চলছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও সেই ব্যাচে এনরোল করার জন্য। এছাড়াও আমরা ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা আমাদেরকে মেসেজ করার মাধ্যমে বা কন্ট্যাক্ট করার মাধ্যমে আমাদের ডিটেলস সম্বন্ধে, সব কোর্স ডিটেলস সম্বন্ধে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা সাকসেস লার্নিং বাই অনুপ অ্যাপটিকে ডাউনলোড করে নাও, ঠিক আছে? সেখান থেকেও তোমরা আমাদের কোর্স ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, কি প্রাইস থাকতে চলেছে বা কি জিনিস সেটা নিয়ে আলোচনা করি। দেখো আমাদের এছাড়াও যেসব গভর্নমেন্ট এক্সাম নিয়ে যেসব প্রিপারেশনগুলো চলছে, নার্সিং গভর্নমেন্ট এক্সাম বলো, এমএলটি, রেডিওলজি, ওটি, ইসিজি, সিসিটি ব্যাচ যেগুলো চলছে, সেইগুলো তোমরা খুবই 1 বছরের জন্য তোমরা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ মাত্র 899 টাকা, খুবই কম টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের যে ব্যাচটি শুরু হয়ে গেছে, সেই ব্যাচটি তোমরা সাকসেস লার্নিং বাই অনুপ অ্যাপটিতে গিয়ে সেখান থেকে তোমরা পারচেস করে নাও। আর তোমরা সেই ব্যাচে কি কি পাবে, সেই ব্যাচে তোমরা দেখো তোমরা যে লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? ফুল একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমরা পুরো লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? মক টেস্ট পাবে, ঠিক আছে? টেকনিক্যাল নন টেকনিক্যাল পার্টের ডিসকাশন পাবে, অল সাবজেক্ট নোটস, ঠিক আছে? খুব সুন্দরভাবে নোটস এবং পয়েন্ট টু দি মানে পয়েন্ট, যেসব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেই সব পয়েন্টগুলো আমরা নোটস সময় তুলে ধরি, সেগুলো পাবে, ঠিক আছে? ডাউট সলভিং ক্লাস পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তোমার ধরো কোনো কিছু বুঝতে পারছো না, ঠিক আছে? তো সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা মক টেস্ট পাবে, ঠিক আছে? মানে তোমাদের আমরা বলতে পারি যে মোটামুটি 500 বেশি আমরা মক টেস্ট তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে? এই সেম কোর্সের মধ্যে, ঠিক আছে? এবং ম্যারাথন ক্লাসও পাবে, ম্যারাথন ক্লাস তোমরা এই আমাদের ব্যাচের মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই দেখো আমাদের, দেখো যে আমরা সাকসেস লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের বলে রাখি, দেখো আমাদের আগের বছর 330 জন গভর্নমেন্ট এক্সাম পেয়েছে, ঠিক আছে? নার্সিং বলো বা এমএলটি, রেডিওলজি, ওটি, ইসিজি, সিসিটি, যেসব ব্যাচগুলো তারা পড়ে পাস করেছে, তারা সেখান থেকে পাস করে তাদের যে স্বপ্ন সরকারি চাকরি করবো, সেই স্বপ্ন তারা পূরণ করে ফেলেছে অলরেডি। তো তোমরা দেরি করো না, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও, ঠিক আছে? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাকে আমাদের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমরা গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আমরা তোমাদের সব রকম যে কোর্স রিলেটেড ডাউট থাকলে আমরা তোমাদের সলভ করে দেবো। ওকে, তো চলো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন চলছে, আমরা সেই সেখানে ফিরে যাই। ওকে, এবার আসছি যে একক, এককের যে এককের বিভিন্ন রকম ভাগ আছে, ঠিক আছে? তাহলে এককের কি ভাগ, প্রথম ভাগ হচ্ছে যে মৌলিক একক, কি মৌলিক একক, আর কি লব্ধ একক, ঠিক আছে? তাহলে প্রথম ধরে নিই যে মৌলিক বা প্রাথমিক একক কাকে বলে। মৌলিক বা প্রাথমিক একক কাকে বলে, দেখো যেই সব এককগুলি অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, বরং ওই একক দিয়ে আমরা অন্য একক তৈরি করি, ঠিক আছে, তাদের আমরা কি বলে থাকি, মৌলিক একক, ঠিক আছে? যেমন ধরো দৈর্ঘ্য, ঠিক আছে? কি বলছে, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয়, তাদের মৌলিক একক বলা হয়, ঠিক আছে? আর ঠিক লব্ধ এককটা কি, যারা মৌলিক এককের সাহায্য নিয়ে তৈরি হয়, ঠিক আছে, তাদেরকে আমরা লব্ধ একক বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাই লেখা আছে, যেসব ভৌত রাশির একক গুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয়, ঠিক আছে? উদাহরণ, যেমন দৈর্ঘ্যের এককে দুবার গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের একক পাওয়া যায়, তাই এটি লব্ধ একক। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফলের একক কি হবে, লব্ধ একক। কিন্তু দৈর্ঘ্য দিয়ে তৈরি হচ্ছে, তাহলে দৈর্ঘ্যের এককটা কি হবে, মৌলিক একক। বুঝা গেছে? আচ্ছা,
এবার এককের যে বিভিন্ন রকম পদ্ধতিগুলো আছে, একের যে বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। কি কি পদ্ধতি আছে? এসআই পদ্ধতি আছে আর সিজিএস পদ্ধতি আছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা সিজিএস পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে যেমন লেখা আছে, দেখো যে এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অবশ্যই নোট করে নেবে। কি এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, আর ভরের একক কি গ্রাম, আর সেকেন্ড হচ্ছে কি সময়ের একক। ঠিক আছে, আমি এখানে লিখেও দিচ্ছি। দৈর্ঘ্য, তাহলে এর হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, ভরের একক হচ্ছে গ্রাম, আর দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আছে আমরা এসআই পদ্ধতি আছে। এসআই পদ্ধতিতে আমাদের যে এককগুলো আসবে, তার আগে আমরা বলে নিই যে এমকেএস পদ্ধতির একটি সংশোধিত এবং পরিবর্তিত রূপ। ঠিক আছে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এই রাশিটির মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের যে পরিমাপগুলো করি সেগুলো আমরা করে থাকি। এবার দেখো, যেটা আমরা আগেই বললাম যে সিজিএস পদ্ধতিতে এইটা, আর তোমার এই এসআই পদ্ধতিতে 7টি এরকম মূল একক আছে। যেমন সিজিএস পদ্ধতি দেখো এই 3টে দেখালাম, তেমন সেম তোমাদের এসআই পদ্ধতিতে এরকম 7টি মূল একক আছে, যেটিকে আমরা মূল একক হিসাবে মনে রাখবো, এবং এটা আমাদের গুরুত্বপূর্ণ। যেমন আমি বললাম এসআই পদ্ধতির জন্য এগুলো তোমাদের মনে রাখতে হবে, তেমন সিজিএস পদ্ধতির জন্য, সরি, এসআই পদ্ধতির জন্য তোমাদের সাতটা যে পার্ট আছে তাকে মনে রাখতে হবে, আর সিজিএস পদ্ধতির জন্য তোমাদের এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এবার যে আমরা আমরা এবার যে তোমাদের এসআই পদ্ধতি আছে, যে 7টা তোমার টোটাল রাশির একককে আমরা মূল একের মর্যাদা দিয়েছি, সেগুলো আমরা দেখে নিই। এগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে ওখানে কি ছিল সেন্টিমিটার, আর এখানে দেখো মিটার। ভরের ক্ষেত্রে ছিল কি গ্রাম, এখানে হচ্ছে কিলোগ্রাম। তো সময়ের ক্ষেত্রে ওখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। এছাড়া আমাদের যে পরের যেটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রা হচ্ছে কেলভিন। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এই যে 7টা আছে তোমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই। দৈর্ঘ্য হচ্ছে কি মিটার, তাই তো। ভর হচ্ছে কি কিলোগ্রাম, কেজি। সময় হচ্ছে কি সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রা কি অ্যাম্পিয়ার। তাপমাত্রা কি কেলভিন। দীপন প্রাবল্য কি ক্যান্ডেলা, সিডি। আর হচ্ছে পদার্থের পরিমাণ কি মোল। এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। দেখো এইগুলো ছাড়াও, এই 7টি একক ছাড়াও আমাদের যে এসআই পদ্ধতিতে আরো কিছু একককে, ঠিক আছে, পরিপূরক বলতে পারো, আমরা নির্দিষ্টভাবে মেনে চলি। সেগুলো কি সেগুলো দেখে নিই। দেখো এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ বলতে পারো বা এইভাবে মনে রাখতে হবে। দেখো আগে আমরা দেখে নিয়েছিলাম যে কোণের একক আর হচ্ছে ঘন কোণের একক। ঠিক আছে, রেডিয়ান, স্টেরেডিয়ান। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। এবার এসআই পদ্ধতিতে কিছু যে লব্ধ একক আমরা পড়লাম, মৌলিক একক আর কি বললাম, লব্ধ একক পড়লাম। এবার লব্ধ এককের কিছু কিছু জিনিস আমরা এখানে আমরা নোট ডাউন করেছি, যে যেটা এসআই পদ্ধতিতে নির্দিষ্টভাবে মানে খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো কি কি আছে? আয়তন, আয়তনের জন্য কি ঘনমিটার। ঠিক আছে, দেখে নাও ঘনমিটার। বলের জন্য কি নিউটন। শক্তি ও কার্যের জন্য কি জুল। ক্ষমতার জন্য কি ওয়াট। চাপের জন্য কি পাস্কেল। ঠিক আছে, তাহলে কি কি হলো? বল, শক্তি, কার্য, ক্ষমতা, চাপ। এবার আসছি কম্পাঙ্ক, তাই তো। কম্পাঙ্কের জন্য কি হার্জ। তড়িৎ আধান, তড়িৎ আধানের জন্য কি কুলম্ব। ঠিক আছে, দেখো লেখা আছে কুলম্ব, যেগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। তড়িৎ বিভবের জন্য কি ভোল্ট। ঠিক আছে, এইগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মনে রাখতে হবে যখন তোমরা পরিমাপ করবে ভৌতবিজ্ঞানের বিভিন্ন রাশির। তা এগুলোকে তোমাকে মনে রাখতে হবে। এছাড়া আর একটা কি আছে? রোধ। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কি ভাবি ওহম। বোঝা গেছে? দেখো এখানে সুন্দর করে আমরা ছকের মধ্যে করে দিয়েছি। পিডিএফটা তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই, তোমার পিডিএফ থেকে তোমরা পড়ে নিতে পারো।
ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমরা কিন্তু আমাদের শুধু ইউটিউব চ্যানেলে কি এই ভিডিওগুলো যে খুবই বেসিক থেকে আলোচনা করছি, শুধু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাদেরকে কি করতে হবে, আমাদের যে অ্যাপে যে আমাদের যে কোর্সগুলো লঞ্চ হয়েছে সেইগুলোতে তোমরা এক্সট্রা করে কি ম্যারাথন ক্লাস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, ডাউট সলভিং ক্লাস পেয়ে যাবে। তো এই এবং এক্সাম রিলেটেড যে প্যাটার্নে তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের অবশ্যই যারা চাইছো যে একদম শুধু ভিডিওর মাধ্যমে মানে জিনিসটাকে টপিকটা বুঝবো না এবং এইসব জিনিসগুলো তোমরা ফেসিলিটিগুলো তোমরা নিতে চাইছো, তো অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমির তরফ থেকে যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেই ব্যাচটিকে তোমরা পার্চেস করতে পারো, ঠিক আছে? এবার দেখো যে জিনিসটা এখানে নেক্সট আছে হচ্ছে কি ম্যাট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি। এসআই এবং সিজিএস পদ্ধতিকে আমরা ম্যাট্রিক পদ্ধতি বলে থাকি, ঠিক আছে? এসআই এবং সিজিএস এই দুটি পদ্ধতি আমরা ম্যাট্রিক বা দশমিক পদ্ধতি বলে থাকি। এখানে যে দুটো জিনিস তোমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ, কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ, ঠিক আছে? আর ঠিক বড় এককের 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? বুঝতে পারা গেছে? এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখলেই তোমরা যে কনভার্ট করবে একটা একক থেকে আরেকটা এককে যাবে, তো সেগুলো খুব সহজে করতে পারবে, ঠিক আছে? এবার ম্যাট্রিক পদ্ধতির যে সুবিধা সেটা আমরা দেখে নেব। দেখো হিসাবের সুবিধা, ঠিক আছে? আমি একটু আগেই বললাম যে দশমিকে এদিক ওদিক করলেই তোমরা এটা খুব সহজে করতে পারবে। তো দেখো এখানে জটিল গুণভাগের প্রয়োজন হয় না, ঠিক আছে? এখানে লেখাই আছে, দেখো জটিল গুণভাগের প্রয়োজন হয় না। এই পদ্ধতি একটি একক থেকে অন্য এককে যেতে গেলে দশমিক সরালেই হয়, ঠিক আছে? আমি যেটা আগে বললাম সেটা এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, ধরো এই মিটার থেকে তুমি যাচ্ছ, ঠিক আছে? এই এই কিলোমিটারে যাচ্ছ, দেখো তোমার এখানে মিটার থেকে কিলোমিটারে তোমাদের 3 ঘর হয়, ঠিক আছে? তো সেই 3 ঘর তুমি কি করছো, বড়োর দিকে যাচ্ছ, তাহলে তোমার এখানে দেখো 10 দিয়ে ভাগ হয়ে হয়ে গেছে, তাহলে তোমার দশমিকটা এখানে এসে বসেছে। সিম্পল, একদম খুব সহজ, এখানে কিছু বর্ণনা করার কিছু নেই, তাই তো? এবার এখানে কি আছে, একটা ব্যাপার আছে যে ভর আর আয়তনের, ঠিক আছে, একটা সম্পর্ক আছে ম্যাট্রিক পদ্ধতিতে। কি সম্পর্ক, যে ধরো 1 লিটার সমান 1 কিলোগ্রাম, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবং আমরা ধরো যে এককগুলো ব্যবহার করছি ম্যাট্রিক পদ্ধতিতে কি হয়, আমরা যদি একটা প্রেফিক্সে ধরো মিলি, মাইক্রো, কিলো, মেগা এবং এরা আরো রকম আছে, যেগুলো আমরা যোগ করে দিলে কি হয়, কোনো একটা এককের ক্ষেত্রে আমরা কি খুব সহজেই ছোট বা বড় এককটিকে আমরা নির্ণয় মানে প্রকাশ করতে পারি। বা ছোট একক, বড় একক, ঠিক আছে? যেমন মিলি, মাইক্রো দেখো ছোট এককের ক্ষেত্রে হয়ে থাকে, হ্যাঁ? কিলো, মেগা যেমন হচ্ছে কোনো বড় এককের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? কিলোগ্রাম, ঠিক আছে? এরকম টাইপের ধরে রাখো, যেরকম আমরা এগুলো যদি প্রেফিক্সে অ্যাড করে দিই, সেগুলো কি হবে না, আমাদের খুব সহজেই এককটি মানে প্রকাশ করতে খুব সহজভাবে আমরা প্রকাশ করে দিতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো সেম জিনিসগুলি এখানে লেখা আছে, আর এগুলোকে আহ, বেশি আলোচনা করে লাভ নেই, সেম জিনিসই লেখা আছে। আর দেখো এখানে যেমন এই ছোট বড় মাপগুলো এখানে দেওয়া আছে। কি দেখো বড় পরিমাপের ক্ষেত্রে কি আমরা ইউজ করে থাকি, দেখো একটু আগেই বলেছি কিলো, মেগা, তারপর হচ্ছে গিগা, তারপর হচ্ছে টেরা। এবার 1 কিলো মানে কত, 10⁻³ এগুলো হচ্ছে খুব এই সব জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? নোট করে রাখো, একটু মনে রাখো। তাই জন্য আমি বারবার একটা জিনিসকে বারবার বলছি, তাই তোমরা ভিডিওটি দেখতে দেখতে তোমাদের মনে মনে পড়ে যায় জিনিসটা বা মুখস্থ হয়ে যায়। দেখো মেগা 10⁻⁶, ঠিক আছে? গিগা 10⁻৯, টেরা 10⁻12। তাহলে এখানে একটা জিনিস দেখো, ছক দেখো, কিলোর পর যখন মেগা যাচ্ছে তখন এই যে মাথাতে 3 অ্যাড হচ্ছে, আবার যখন গিগা যাচ্ছে তখন সেখানে 3 অ্যাড হচ্ছে, আর যখন গিগা থেকে টেরা যাচ্ছে তখন 3 অ্যাড হচ্ছে। এটা একটা তোমাদের মনে রাখার পদ্ধতি। তো কিলো মনে রাখলে কিলো, মেগা, গিগা, টেরা সবই মনে থাকবে। আর ছোটোর ক্ষেত্রে দেখো মিলি, মাইক্রো তোমরা আগেই দেখলে, তারপর হচ্ছে ন্যানো, তারপরে পিকো, তারপর হচ্ছে ফেমটো। এর ক্ষেত্রে দেখো সেম এই পদ্ধতি আছে, দেখো 3 থেকে 6 গেছে, 6 থেকে 9 গেছে, 9 থেকে 12 গেছে, 12 থেকে 15 গেছে, শুধু এখানে মাইনাসটা অ্যাড আছে, এই যে মাইনাস চিহ্নটা এখানে অ্যাড আছে, কারণ কমছে, যত কমছে মানে মাইনাস থাকা মানে কি, এই যে তোমার 10-এর মাথায় এরকম মাইনাস থাকা মানে কি, তোমার এখানে এরকম করে তোমাদের যে জিনিসটা হবে এরকম টাইপের একটা ইকুয়েশন চলে আসবে, 3টে ঘর আগে তোমার শূন্যটা বসে যাবে, ঠিক আছে? তাহলে তখনই তো কম হবে, যদি আমি এটা যদি প্লাস থাক তাহলে কি হতো, তাহলে তাহলে কি হতো, 1000 হয়ে যেত। তাহলে এইটা 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 বড় না এইটা বড়, অবশ্যই এইটা বড় হবে, আর যখন কমবে তখন মাইনাস।
এবার দেখো যে এককগুলো পড়ছি, সেই এককের মধ্যে দেখো মিটার আছে, তাই তো? মিটার। তার আগে দেখো আরেকটা জিনিস আছে, তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দেখো একটু জুম করে নিই, এখানটা ছবিটা ছোট আছে। দেখো, যে বড় পরিমাপের উপসর্গ, ঠিক আছে? দেখো, ডেকা, এটা কি আছে? ডেকা, ঠিক আছে? ডেকাকে আমরা করেছি 10^1, প্রথম একদম বেস। তারপরে কি? হেক্টো, 10^2। কিলো একটু আগেই পড়েছো তোমরা, কি 10^3। মেগাও পড়েছো, গিগাও পড়েছো, টেরাও পড়েছো। তারপরে আসছে পেটা, তারপরে হচ্ছে এক্সো। ঠিক আছে, দেখো সবেতেই 3 3 করে অ্যাড হচ্ছে। যদি পরপর যাও তুমি দেখতে পাবে, দেখো এই যে তোমার এরপর থেকে এখানে দেখো, এখানে 3 হয়ে 6 হয়েছে, 6 থেকে 9 হয়েছে, 9 থেকে 12 হয়েছে, 12 থেকে 15 হয়েছে, 15 থেকে 18 হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? আর এই দুটো হচ্ছে 10-এর পর 1 আছে, তারপরে 2 আছে। ঠিক আছে, এখান থেকে 3-এর সিরিজটা তোমার মনে রাখার জন্য ইম্পর্টেন্ট। আর ছোটোর ক্ষেত্রে দেখো, দেখো ছোটোর ক্ষেত্রে তুমি কি দেখেছিলে, যে তোমরা দেখো এই যে মিলি থেকে শুরু করেছিলে, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, হ্যাঁ, ফেমটো, তারপর আরেকটা আছে হচ্ছে অ্যাটো। আর একটা জিনিস দেখো, এখানে দুটো জিনিস যেটা আরো বলেছে, যেমন এখানে ওখানেও বলেছে ডেকার, হেক্টো, তখন এখানে ডেসি আর সেন্টি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এই যে এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো, তোমাদের যখন পরে ছোট ছোট প্রশ্নগুলো আসবে না, তোমার তখন খুবই হেল্পফুল হবে। এখানে কোনো জিনিস, এই যে এখানে জিনিসগুলো আছে, এগুলো যে তোমাদের খুব যে মানে ডেসক্রাইব করে তোমায় পড়াতে হবে সেরকম এখানে কিছু, মানে বোঝার জিনিসগুলো এখানে সেরকম নেই। তো এখানে মেনলি যে জিনিসটা আছে, সেই জিনিসটা হচ্ছে যে তোমাদের মনে রাখার জিনিস, তোমাদের একটু মনে রাখতে হবে। এই যে পড়াগুলো আছে, তোমাদেরকে একটু কি করতে হবে? মনে রাখতে হবে। বুঝতে পারছো? তোমাদের জিনিসগুলো একটু ভালোভাবে, এই যে যে জিনিসগুলো সেটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এখানে যে বলছে প্রমাণ মিটার, প্রমাণ মিটারের সংজ্ঞা দিয়েছে, সেটা কি? একবার চাপ, ঠিক আছে, চাপের পরিমাণ হচ্ছে 1 বার। আর হচ্ছে কি 0°C তাপমাত্রায়, ঠিক আছে, একটা দণ্ডকে, তাদের মধ্যে নির্দিষ্ট দাগ দেওয়া আছে, সেই দুটো দাগের মধ্যে দূরত্বকে আমরা 1 মিটার বলে থাকি। ঠিক আছে, দেখো সেম জিনিসটাই যেটা বলছি ওটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে এইটা মানেই তো 0°C। এটা যদি তুমি কনভার্ট করো তাহলে এটা 0°C। 73.16 কেলভিন দেওয়া আছে, ওটা আমি 0 ডিগ্রি হিসাবে বললাম। ঠিক আছে, আর যে যে দণ্ডটা ইউজ হচ্ছে, যে দণ্ডের দুটি নির্দিষ্ট দাগ আছে, সেটা কি দিয়ে তৈরি বলতো? প্ল্যাটিনাম আর হচ্ছে ইরিডিয়াম। এইটা থাকে হচ্ছে তোমার 10%, ঠিক আছে, আর প্ল্যাটিনাম থাকে হচ্ছে তোমার 90%। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর আধুনিক যে নিয়ম, ঠিক আছে, সেই আধুনিক নিয়ম অনুযায়ী তোমাদের যে সংজ্ঞা আছে, ঠিক আছে, আধুনিক নিয়ম অনুযায়ী যে তোমাদের 1 মিটারের সংজ্ঞা আছে, সেটা কি? আলোক শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের নির্দিষ্ট ভগ্নাংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে। আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের নির্দিষ্ট ভগ্নাংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে, আর এই নির্দিষ্ট সময়টা কত? এত। বুঝতে পারছো? এত একটা বড় সংখ্যা, তার যে সেই ভগ্নাংশ সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে, তাকে আমরা কি বলবো? 1 মিটার। ঠিক আছে, আলো এই নির্দিষ্ট 1 সেকেন্ডের 29,97,92,458, তাই তো? তাই তো হচ্ছে। তো এই পরিমাণ, এই 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 পরিমাণ সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডের এই নির্দিষ্ট ভগ্নাংশ সময় আর কি, যে দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা কি বলি? 1 মিটার বলে থাকি। বুঝতে পেরেছো? এগুলো সবই কি, এটা হচ্ছে তোমাদের সবই জিনিস হচ্ছে মনে রাখতে হবে। দেখো এইটা হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, এরকম থেকে প্রশ্ন আসবে না, কিন্তু এর সংজ্ঞাটা যখন বোঝাচ্ছি তাই জন্য আমি তুমি ভগ্নাংশ লিখে দিলাম। ঠিক আছে, এবার তার পরের পার্টটা আসছে, দেখো সেকেন্ড বা সময়ের পরিমাপ বা তার তার ধারণা। দেখো সময়ের একক আমরা আগেই জেনেছি যে সেকেন্ড, একই জিনিস সেকেন্ড। তাহলে সময়ের পরিমাপ করার যে ধারণা, সেটা কাকে বলে? দেখো, পৃথিবী তার নিজের অক্ষে একবার যে প্রদক্ষিণ করে, ঠিক আছে,
যে সময় লাগে তাকে হচ্ছে মানে কি বলে সৌরদিন বলা হয়, তাকে গড় সৌরদিন বলা হয়। মানে ধরো একটা দিনে তোমার কত কি হয়, একদিন হচ্ছে 24 থাকে, ঠিক আছে? 24 আওয়ার মানে কত? 86400, তাই তো? 86400 এত কি, এত সেকেন্ড, তাই তো? তাহলে এখানে কি বলছে যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের সময়কে আমরা কি বলে থাকি? সৌর দিন বলে থাকি। তাহলে 1 সেকেন্ড হলো, তাহলে কি হবে? তাহলে সৌর দিন যেটা বলছে, বা 1 সেকেন্ড সমান কি, 1 সেকেন্ড সমান 1/86400 ইন্টু একটা সৌরদিন, ঠিক আছে? আর একটা সৌরদিন মানে কত? এইটা এখানে ইনপুট হলে তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড। সেখান থেকে আমরা 1 সেকেন্ডের ধারণাটা পাবো। আর তোমাদের যে আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাবো? এই যে সিজিয়াম 133, ঠিক আছে? এই সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট শক্তি পরিবর্তনের, এই যে এত বড় সংখ্যাটা, পর্যায়কালকে পরিবর্তনের পর্যায়কালকে 1 সেকেন্ড ধরা হয়েছে। বোঝা গেছে? তো দেখো এই জিনিসগুলো তোমাদের মনে রাখার জিনিস, ঠিক আছে? এখানে সেরকমভাবে বোঝার কিছু নেই যে সিজিয়াম একটা পরমাণু, তার একটি নির্দিষ্ট শক্তি পরিবর্তনের 919,26,31,770 পর্যায়কালকে 1 সেকেন্ড সময় ধরা হয়েছে, ঠিক আছে? তো তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা মনে রাখতে পারো, ঠিক আছে? এটা তো আমি বললাম একটু আগে। আচ্ছা, দেখো এখানে সেম জিনিসই লেখা আছে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। দেখো এটা আমি একটু আগেই আমি বলে দিয়েছি যে 1 মিটার সমান কি হয়। আলোক শূন্যের মাধ্যমে বায়ুতে 1 সেকেন্ডের 1/29,97,32,32,458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেকেন্ডের এত অংশ সময়ে, ঠিক আছে? যে দূরত্বটা অতিক্রম করছে, যে এখান থেকে এখানে যায়, সেটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এবার হচ্ছে ক্ষেত্রফল বা আয়তনের একক, ঠিক আছে? একক। দেখো, এবার এই জিনিসটা দেখে নাও, এইগুলো তোমার সবকিছু মনে রাখতে হবে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেবো, বা তোমরা এখন আমি পড়াচ্ছি, পড়ার মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। এসআই পদ্ধতিতে তোমাদের হচ্ছে বর্গ মিটার, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। কিভাবে প্রকাশ করে থাকি? এম স্কোয়ার, মিটার, মিটারের স্কোয়ার। আর সিজিএস পদ্ধতি তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হবে সেন্টিমিটার তার স্কোয়ার, তাই তো? তোমার যদি পরিবর্তন করতে চাও, ধরো বর্গ মিটার থেকে তুমি সেটা সেন্টিমিটারে যেতে চাইছো, ঠিক আছে? বর্গ মিটার থেকে তুমি সেন্টিমিটারে যেতে চাইছো, তাহলে তোমার কি হবে? 10⁻24 হয়ে যাবে, ঠিক আছে? এবার এটা কেন হবে? মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি হয়? যদি তোমার এটা যদি মিটারের ঘর হয়, মিটারের পর কতগুলো ঘর? দুখানা ঘর। একটা হচ্ছে কি ডেসি, তারপরে কি সেন্টিমিটার। তাহলে এক ঘরের জন্য কি হয়? 10 দিয়ে গুণ হবে, তারপরের জন্য গেলে আর একটা 10 দিয়ে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 100। 100 দুটো শূন্য মানে 10⁻2 হয়ে গেল। এটা একটা হয়ে গেল। এবার যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? দুটো দৈর্ঘ্যের গুণ, দুটো দৈর্ঘ্য মানে যে দৈর্ঘ্য যে রাশি তার গুণ। তাহলে এটা কি হবে? এটা গুণ করে দিলে তাহলে কি হবে? এবার 4। তাহলে সেটাই এখানে দেখো করা আছে। সেম আয়তনের ক্ষেত্রে, আয়তন কি? ঘনমিটার। তাহলে ঘনমিটার মানে কি? এম এর কিউব। এটা হচ্ছে কি হলো? এসআই, কারণ মিটারটা কি বলি আমরা? এসআই পদ্ধতি। আর সেম ভাবে তুমি তাহলে কি করবে? সেমি কিউব। সেমিটা কি? সিজিএস পদ্ধতিতে একক। তাহলে এটা হয়ে গেল। আর সেম জিনিস তুমি যদি একক ঘনমিটার থেকে তুমি তোমার সেন্টিমিটারে যেতে চাও, তাহলে তোমার সেম ভাবে যে আমি এখানে যেভাবে দেখালাম, সেভাবেই তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সেম জিনিস, ওই জিনিসটাই দেখানো আছে। আচ্ছা, তারপরে দেখো যে লিটার, লিটারের সংজ্ঞা, লিটার কাকে বলে সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বলছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের যে পরিমাণ বা আয়তন, জলের যে বিশুদ্ধ জলের আয়তনকে আমরা 1 লিটার বলে থাকি। তা লিটার কাকে বলে থাকি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে আমরা কি বলে থাকি? 1 লিটার বলে থাকি।
ঠিক আছে? দেখো গাণিতিক সংকেত সেম, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? এটাও সেম ভাবে তুমি যদি কনভার্ট করো যে সেন্টিমিটারে যাচ্ছে, তাহলে সেই হিসাবে দেখতে গেলে কি হবে, এটা হচ্ছে 1000 সেন্টিমিটার। ঠিক আছে? মানে 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? আর হচ্ছে তোমার এখান থেকে কি হবে, আবার ঘন মিটারে গেলে 0.001 ঘন মিটার। এবার তুমি যদি এখানে জিনিসটাকে ভাবো যে কিভাবে হচ্ছে বা ঘন সেন্টিমিটার কিভাবে হচ্ছে, ঠিক আছে? দেখো তোমার ঘন বলেছে মানে 3 হবে। ঠিক আছে? লিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে, তো সেখানে জন্য 10 10 10 তিনটে গুণ করলেই তোমার সেখান থেকে কি হচ্ছে, যে ঘন সেন্টিমিটার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে যে আজকের প্রথম পার্টের যে আলোচনা, আমরা এখানেই মানে মেন যে টপিকগুলো ছিল, যে পার্টগুলো ছিল, সেগুলো আমরা এখানেই আজকে মানে শেষ করলাম। কিন্তু এবার দেখো তোমাদের কিছু না এক্সট্রা নলেজ বা সাধারণ কিছু নলেজ তোমাদের যেগুলো জেনে রাখা দরকার। ঠিক আছে? তো সেগুলো আমি নিয়ে এখানে আলোচনা করবো। প্রথম কি, ভর সব থেকে বড় এককের নাম। ভরের ক্ষেত্রে সব থেকে, ভরের জন্য যে এককটা আমরা সব থেকে বড় একক যেটা ইউজ করি তার নাম কি? চন্দ্রশেখর লিমিট। কি নাম? চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট হচ্ছে ভরের সব থেকে বড় এককের নাম। ঠিক আছে? আচ্ছা, এবার আয়তনের অন্যান্য একক, এটা নিয়ে ছোট করে আলোচনা করে নেবো। দেখো আয়তনের জন্য আরেকটা একক আছে যেটা হচ্ছে কি, গ্যালন। এই গ্যালন আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তাহলে 1 গ্যালন সমান কত? 4.536 লিটার। ঠিক আছে? এছাড়া 1 ঘন ডেসিমিটার সমান 10⁻³ ঘন সেন্টিমিটার। এগুলো ছোট ছোট জিনিস তোমরা মনে রাখবে, এগুলো মনে রাখারও দরকার পড়ে না। তোমরা যদি আগের যেখানটা পড়িয়েছি সেই জিনিসগুলো দেখো, যে কনভার্ট হচ্ছে একটা থেকে একটাই কনভার্ট হচ্ছে, যে কনভার্টের পার্টটা পড়িয়েছিলাম, যে 10 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ, সেই জিনিসটা জানলেই তোমরা এটা করে নিতে পারবে, অসুবিধা কিছু হবে না। দেখো ভরের সংজ্ঞা দিয়েছে, এখানে একটু ভরের সংজ্ঞাটা দেখে নি কি বলছে। কোনো বস্তু কোনো বস্তু মোট যে পরিমাণ জড় পদার্থ দিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে কি, সে বস্তুর ভর। ওজন আর ভর কিন্তু আলাদা, মাথায় রাখবে এটা সবসময়। তাহলে আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম ভিডিওর মাঝে, যে ভর কি রকমের একক। তোমরা নিজেরা ভাবো যে ভরের কি কোনো দিক আছে? দিক নেই, শুধু মান আছে। তাহলে অবশ্যই এটা স্কেলার, তাই তো? আর ওজন বা ভার কি একক? বলো। ওজনের একটা কি আছে, মাধ্যাকর্ষণ শক্তি টানে যে একটা নিচের দিকে টানা, মানে কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল কাজ করছে, তার একটা দিক দেখতে পাচ্ছ তুমি একটা, ওজনের জন্য বা ভারের জন্য। তাহলে তার একটা দিক আছে এবং মানও আছে, তাহলে সেটা কি একক? ভেক্টর, ভেক্টর রাশি। সরি একক না, কি রাশি, তো সেটা হচ্ছে ভেক্টর রাশি। সেম হচ্ছে ভর কি, কি রাশি? স্কেলার রাশি। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। দেখো আগেও দেখে নিয়েছো তোমরা ভরের একক। ঠিক আছে? সেম জিনিসটা এখানে বলেছে। ঠিক আছে? আর কোনো ভরকে যদি কোনো একটা বড় একক হিসাবে আমরা যদি দেখাতে চাই, সেটা হচ্ছে কুইন্টাল বা টন বা মেট্রিক, মেট্রিক টন। হ্যাঁ, কুইন্টাল বা মেট্রিক টন আমরা এভাবে প্রকাশ করি। ঠিক আছে? 1 কেজি সমান কত কুইন্টাল, কত মেট্রিক টন? 1 কুইন্টাল সমান 100 কেজি। আর 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আর অতি ক্ষুদ্রতম একক কি ভরের ক্ষেত্রে? অণুপরমাণুর মতো খুবই ক্ষুদ্র যে এককগুলো আমরা নির্ণয় করি, সেটার জন্য পরমাণুর ভরের একক হচ্ছে AMU। ঠিক আছে? AMU এর মানটা দেখো লেখা আছে এখানে, 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। ঠিক আছে? এবার হচ্ছে ঘনত্বের একক কি আছে, বা ঘনত্বের এককের আগে ঘনত্বের সংজ্ঞা কি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলে থাকি? পদার্থের ঘনত্ব বলে থাকি। কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলে থাকি, ডেনসিটি, তাই তো? আর তাহলে ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ঠিক আছে? আচ্ছা, ঘনত্বের একক তাহলে কি হবে? ভর, ভরের একক কি এসআই পদ্ধতিতে? কেজি বা কিলোগ্রাম। আর হচ্ছে আয়তনের একক কি? ঘনমিটার। তাহলে সেখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, যদি উপরে কি থাকে, এরকম কেজি থাকে, আর নিচে হচ্ছে তোমার যদি কি থাকে, ঘনমিটার থাকে বা মিটার থাকে, তাহলে কি হবে? এখানে তোমার 3 হচ্ছিল, তাই তো? তোমরা আগেই পড়েছো ঘনমিটার, ঘন মানে 3। তাহলে এইটাকে যদি আমরা প্রকাশ করি এক লাইনে, কি হবে? এম, এই 3টা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে কি হবে না, ঘনত্বের একক হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর সেম ভাবে তুমি যদি দেখো এসআই সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে, সেটা তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে আবার কনভার্ট করেছে, মানে সম্পর্কটা কি আছে সেটা বার করেছে। ঠিক আছে? এটা খুবই সহজ একটা ব্যাপার। ঠিক আছে? এই পুরো ষোলোটা পার্টটাকে তোমরা এখানে পুরোপুরি সুন্দর করে এখানে লেখা আছে। ঠিক আছে? তো আজকের আমরা যে ভিডিওতে আলোচনা করলাম, কি কি আলোচনা করলাম? ভৌত রাশি কি বা কাকে বলে, তাদের মধ্যে প্রকারভেদ। ঠিক আছে? তাদের মধ্যে পার্থক্য, এসআই পদ্ধতি, তারপরে তোমার সিজিএস পদ্ধতি, মৌলিক একক, লব্ধ একক। ঠিক আছে? তারপরে ক্ষুদ্রতম এককগুলো কি আছে, মেন যে জিনিস
এসআই পদ্ধতির কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বা সিজিএস পদ্ধতির কয়েকটা জিনিস, যেমন হচ্ছে ভর, ভরের একক কি এসআই পদ্ধতিতে, ভরের একক কি সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ, যে 7টা একক তোমরা দেখলে এসআই পদ্ধতিতে, সেইগুলো এগুলো যে মনে রাখার জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে। বা হচ্ছে কনভার্সন, যে ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার যাব কিভাবে, ঠিক আছে, বা কোন মিটার থেকে সেন্টিমিটার যাব, কেজি থেকে মানে কিলো থেকে তোমরা সেন্টিমিটার সরি কিলো, কিলো থেকে গ্রামে কি করে যাবে, এই যে কনভার্ট গুলো যেগুলো আছে, এই যে কনভার্ট গুলো কিভাবে হবে, ঠিক আছে, সেগুলো জানলাম। 10 দিয়ে গুণ না 10 দিয়ে ভাগ। যেমন ধরো আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ধরো তোমরা এখানে কেজি আছে, ঠিক আছে, কেজি থেকে তোমরা যাচ্ছ, কেজি আছে, হেক্টো আছে, ঠিক আছে, এখানে ধরো তোমার গ্রাম আছে, ঠিক আছে। তো এইটা তাহলে তো একটু বড় একক, এটা হচ্ছে কি বড়, এর মানটা বড় প্রকাশ করছে এইটা, আর এটা হচ্ছে কি ছোট প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এই দিক থেকে এইদিকে এককের কনভার্ট করো, তোমরা যদি যেতে চাও, ঠিক আছে, তাহলে কেজি থেকে যদি তুমি গ্রামের দিকে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো, 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর যদি তুমি এদিক থেকে এদিকে আসতে চাও, কি করবে বলো, 10 দিয়ে গুণ করতে হবে, ব্যাস এইটাই হচ্ছে সবকিছু দিক থেকে, মানে একটাই ফান্ডা। তাহলে কি হলো, কেজি থেকে গ্রামে গেলে, বড় থেকে ছোট গেলে 10 দিয়ে ভাগ, আর গ্রাম মানে ছোট থেকে বড় দিকে এলে 10 দিয়ে গুণ। এবার তোমাদের ঘন বা বর্গ যে ব্যাপারগুলো আসছে, সেম জিনিসকেই যদি আমরা এই পুরো পার্টটাকেই যদি আমি ধরো ঘন করি, 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে ঘন হয়ে যাবে। আর যদি স্কোয়ার হয় তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে বর্গ হয়ে গেল। তো এই হচ্ছে পুরো সিস্টেম, যেটা তোমরা যত কিছু দেখছো সব কিছু এইভাবেই আছে, বুঝা গেছে? আচ্ছা, এবার তাহলে আমরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, মানে ভিডিওর মধ্যে তোমাদের হতেই পারে যে কোনো রকম সমস্যা হলো, তো তোমরা অবশ্যই ভিডিওটিকে আরেকবার চালিয়ে দেখো, তখন না বুঝতে পারো যদি, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমরা যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমাদের বোঝাবার চেষ্টা করবো, ঠিক আছে। আর তোমাদের আগেই বললাম, যদি এরকম মানে কমেন্ট বক্সে কমেন্ট করে থেকেও সব থেকে বড় হতে পারে কি না, আমাদের সঙ্গে যদি তোমরা ডাইরেক্টলি কানেক্ট করো, তো তার জন্য তোমাদের সাকসেস লার্নিং অ্যাপ থেকে এর যে কোর্সটা চলছে, ঠিক আছে, তোমাকে নিতে হবে। তাহলে সেটার জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোর্স ডিটেলস সম্বন্ধে জানতে পারো। এছাড়াও যারা তোমরা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোর্স ডিটেলস, কী কী পড়ানো হবে, কবে থেকে ক্লাস হচ্ছে, সেসব তোমাদের যা প্রশ্ন থাকতে পারে সেগুলো তোমরা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে নিতে পারো। বা আমাদের গ্রুপে ডিসক্রিপশনে আমরা গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সেখানে গিয়ে কি করতে পারো, যে আমাদেরকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে, কোনো কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে তোমাদের যুক্ত হতে হবে, ঠিক আছে। এতে মানে আরও মক টেস্ট রিলেটেড জিনিসপত্র তোমরা পেয়ে যাবে ওখানে, তো যুক্ত হতে হবে, ঠিক আছে। আর জিএনএম এর ব্যাচ তো অলরেডি এনরোলমেন্ট চলছে, ঠিক আছে, পুরো লাস্টের শেষের পথে। তো তোমরা অবশ্যই চাইলে, যে যারা চাইছে যে জিএনএম এএনএম পড়াশোনা করবো, করে একটা গভর্নমেন্ট এক্সাম, গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার চেষ্টা করছো, তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও, ঠিক আছে। তো হলে আমরা সেখানে তোমাদের গাইড করবো কীভাবে কী পড়তে হবে, ঠিক আছে, পুরো একদম বেসিক লেভেল থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের যেগুলো পরীক্ষা আছে সব চ্যাপ্টার, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও। আর তোমাদের এরকম যদি ভিডিও তোমরা আরও পেতে চাইছো, ঠিক আছে, ফ্রিতে পেতে চাইছো ইউটিউবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর লাইক আর কমেন্ট তো তোমাদের বললামই করতে, যদি কোনো সমস্যা হয়ে থাকে। ওকে, তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।